হাওড়া শহরে গত কয়েক বছরে বেআইনি নির্মাণকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সামনে আনলো স্বেচ্ছাসেবী সংগঠন হুইসেল ব্লোয়ার্স অ্যাসোসিয়েশন। শনিবার সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় 2013 থেকে 2020 সালের মধ্যে হাওড়া শহর জুড়ে 3000-এর বেশি অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। এর নেপথ্যে রয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি। সংগঠনের দাবি, তথ্য জানার অধিকার আইনের আওতায় হাওড়া পুরসভা থেকেই তথ্য পাওয়া গিয়েছে। যদিও তাদের মতে 2020 সালের পরেও বেআইনি নির্মাণ অব্যাহত থেকেছে, ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। বুলডোজার একটা যন্ত্র যেটা ব্যবহৃত হতে পারে, জানেন বুলডোজার রাজ ইজ এ পলিটিক্যাল টার্ম, ঠিক আছে, ভাঙা হতেই পারে। মূল উদ্দেশ্য বুলডোজ করো, ভাঙো, ধ্বংস করো, আজ নয় কাল তোমায় করতেই হবে, কিন্তু সেটা করার জন্য আইন বলেছে কিভাবে করতে হবে। আপনারা জানেন আমাদের দেশের মহামান্য প্রধান বিচারপতি গাভাই তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন, এই যখন ইউপি বুলডোজার রাজ নিয়ে যখন এত কাহিনী চলছে, সেখানে উনি বলেছিলেন যে বিভিন্ন পৌর আইনে প্রভিশন আছে কি কি করতে হবে, আমাদের আইনেও আছে। তার বাইরেও 15 দিনের একটা নোটিশ, সেই নোটিশটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেটুকু একটা, যাতে ব্রিডিং স্পেস, যাকে সরাবেন শিফট করবেন তাকে একটা ব্রিডিং স্পেস দিতে হবে, রিহ্যাবিলিটেশন দিতে হবে। তার দায়িত্ব, এই দায়িত্বগুলো তো রাষ্ট্র অস্বীকার করতে পারে, জনকল্যাণমুখী রাষ্ট্র, জনকল্যাণকামী রাষ্ট্রের এই ডিউটিটাকেও দেখতে হবে। আর এরা তো চিটেড বাই দি স্টেট, স্টেট এখানে চিট করেছে, ফ্রড করেছে স্টেট তৃণমূলের আমলে। মন্ত্রী আমলা যাদের নাম বলছে, এই কাজটা তো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। হাওড়া কর্পোরেশন মেয়র ইন কাউন্সিল রেজলিউশন, সেটা তো 4টে প্রমোটার গিয়ে করে আসেনি, আইদার সেখানে প্রমোটাররাই বসেছিলেন মেয়র ইন কাউন্সিলে, তারা করেছেন, আর নয় অন্য কেউ করেছে। পুরনো আতাত বলতে আশা করবো সেটিং হবে না। সেক্ষেত্রে আমাদের কথা, আমরা আইনের কথাটাই বলবো, রুল অফ লর কথাই বলবো, যা বলছি তাই বলবো, যেটা আইনে লেখা আছে সেটাই বলবো। বাড়ি বেআইনি নির্মাণও ভাঙতে হবে, আবার তথাকথিত বুলডোজার রাজ কায়েম করে ভাঙা যাবে না, আইন অনুযায়ী তাকে ভাঙতে হবে। এটাই তো সংবিধানের কথা, এর বাইরে তো কিচ্ছু না। হ্যাঁ, তাদের ধরতে হবে, টাকা বার করে আনতে হবে, গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে টাকা বার করতে হবে। কি করে হয় প্রশ্ন আসে না, এতদিন আমরা প্রশ্ন করিনি, আজকে প্রশ্ন করুন তো, ছেলের বিয়ে মেয়ের বিয়েতে কত টাকা খরচ হয় আমরা জানি না। ফিল্ম স্টাররা আসতে গেলে বিনা পয়সায় এখানে পাতাও নড়ে না পশ্চিমবাংলায়। তাহলে কোথাকার একজন কাউন্সিলরের মেয়ের বিয়েতে কলকাতা থেকে ফিল্ম স্টাররা আসছেন, কিভাবে আসছেন? এই প্রশ্নগুলো করা কি ভুল? প্রতিদিন এই যে যার কথা কদিন ধরে হচ্ছিল শামীম আহমেদ বাড়ি, এর যা ওই কি পাতাল ঘর আপনারা দেখিয়েছেন, এটা আপনারা দেখিয়েছেন, এরকম পাতাল ঘর আরো কত আছে জানেন? তবে তো হাওড়া শহরাঞ্চলে ঘুরছেন, একটু 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 গ্রামের দিকে যান না, মানে রানিহাটি থেকে একটু ডান দিকে বেকুন না, ওখানে পাতাল ঘরে যাবেন, ওখানেও পাতাল ঘর আছে, বাংকার আছে, খোঁজ নিন পাঁচলায়। আর একটু পেছন দিকে যান, জগৎবল্লভপুরে যান, আর ওদিকে গ্রামাঞ্চল তো ছেড়ে দিন না, চাকরাইল যান, বিভিন্ন জায়গায় সব প্রপার্টি কিনে কিনে রেখে দিয়েছেন। তৃণমূলের নেতারা যে ভুলটা করে ফেলেছিলেন, এদের চারপাশে যারা থাকতো তাদের উপর বিশ্বাস এমন করে ফেলেছিলেন না, ওখানকার কথা সর্বত্র তারাই বলে দিয়েছেন। কারণ পয়সা যদি তুমি পাও আর ভাগ যদি তুমি ঠিক মতন না দাও, ঝামেলা লাগবেই, অর্থ অনর্থের মূল। এখন টাকা ঠেলে পালানোর পথ পাবে না। এটা তো দেয়া হয়েছিল, কোথাও নেই। যেটা আছে মাইনর কনস্ট্রাকশন, যদি কোনো ডিভিয়েশন হয়, মাইনর ডিভিয়েশন কর্পোরেশন পারে। কি মাইনর ডিভিয়েশন বলুন তো? মানে আপনার প্ল্যানে আছে ওইখানে একটা ঠাকুর ঘর, আপনি ওই জায়গাটা বাথরুম করেছেন, মাইনর ডিভিয়েশন। এখানে আপনি কি করছেন? আপনি একটা ফ্লোর বানাচ্ছেন টোটাল, আপনার সেটাই নষ্ট হচ্ছে তো। আজকে দাঁড়িয়ে কতটা, এটা তো ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কতটা খুঁড়বো, একটা খুঁড়ে তার পিলারের উপর কতটা বাড়ি হবে,
নইলে ওই সেই লিলুয়ার ওই একটা বাড়ি সেরকম হেলে আছে এখনো পর্যন্ত। এই কুন্দন কোথায়, কুন্দন বলে একটি ছেলেও করেছিল এটা নিয়ে, বাড়িটা এরকম হেলে আছে, হেলে মানে আপনারা যাবেন এখন যে কোনো দিন পড়ে যাবে বাড়িটা। টিপি সিং একটা বাড়ি হেলে আছে, হ্যাঁ, আমরা আইনি পদক্ষেপ তো নিয়েছি, অলরেডি নিয়ে নিয়ে এটা তো কোর্টকে নিতে হবে। 3000 বাড়ি, কত লোক আছে এবার ভাবুন তো। এটা 20-21 সালের রিপোর্ট, 21 সালে দিয়ে দিয়েছিল। আমাদের দলে যেটা হ্যাঁ, এটা তো স্টার্ট হয়েছিল মানে 13 সাল থেকে। না তার আগে 50 সালের সময় থেকে স্টার্ট হয়েছে। এখানে 13 সাল থেকে রিপোর্ট আছে। তাহলে ওটা ওখানে যখন ভোট হুম। ওনার অ্যাডভোকেট অন রেকর্ড উনি আছেন এবং এই মামলায় আমি ঋষভ আহমেদ খানের সিনিয়র হিসেবে অ্যাপিয়ার করছি। কিন্তু যে ডকুমেন্ট আপনাদের হাতে আজকে আমি তুলে দেব সেটা কতটা বিপজ্জনক, এবং রাজ্যে যারা সরকারে এসছেন তাদের কাছেও আমার একটা আবেদন থাকবে যে কিভাবে এই এত বড় অপরাধ বছরের পর বছর ধরে আমাদের এই হাওড়া শহরে ঘটে গেল, সেই 2013 থেকে আজকে 2026 পর্যন্ত। সেই অপরাধের বিচার কি হবে? যারা লক্ষ লক্ষ মানুষকে নানা রকমের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেআইনি নির্মাণ তৈরি করলেন, বিক্রি করলেন, মানুষ তার বাসস্থানের সংকট, আমাদের মতন শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজবার জন্য মানুষ টাকা খরচ করেন, সেই দুরবস্থায় থাকা মানুষকে প্রতারিত করলেন। অন্যদিকে সরকারে থাকার সুযোগে এবং কর্পোরেশন চালানোর সুযোগে গোটা শহর জুড়ে বেআইনি নির্মাণকে এমন একটা ভাব করে দিলেন যে বেআইনি নির্মাণটাই হচ্ছে নিয়ম। আপনি জিজ্ঞেস করবেন এখনো পর্যন্ত বহু মানুষ আছে এই গত 3-4 মাস আগেই বলতেন ওই তো এইবার ভোট হয়ে যাবে, আর হয়ে যাবার পরেই আবার নতুন মেয়র কাউন্সিল হয়ে যাবে, তারপর ওটা রেগুলারাইজ হয়ে যাবে। অথচ আমাদের গোটা দেশের নির্মাণ সংক্রান্ত যে আইন, সেই আইন খুব পরিষ্কার, আজকে নয়, একদম এই সহস্রাব্দের শুরু থেকে ওটাই আইন যে যা কিছু বেআইনি সেটা বেআইনি, তাকে কেউ আইনি করতে পারেন না। আমাদের এই মামলাটি কলকাতা হাইকোর্টে ফাইল করেছিলেন, আমাদের সঙ্গে আছেন আত্মা প্রকাশ সিং, তিনি এই যে সংগঠন হুইসেল ব্লোয়ার্স অ্যাসোসিয়েশন তার সভাপতি, এবং আপনি ওনাদের সাথে পরিচয়টা করলেন সাথে। ইনি আমাদেরকে ভাইস প্রেসিডেন্ট হলেন, ইনি আমাদেরকে সেক্রেটারি হলেন। ইনার নাম হলো বিবেক বোধন, ইনি হলেন গঙ্গেশ পান্ডে। আমাদেরকে অর্গানাইজেশনে আমরা লোকদেরকে রেখেছি ফ্রম অল স্টেট অফ দ্য সোসাইটি, পাংচার বানানো থেকে নিয়ে সিএ অব্দি, এলএলবি লোকদের অব্দি আমরা রেখেছি। আর আমাদেরকে মেন মোটিভ হচ্ছে টু ফাইট अगेंस्ट करप्शन। বাকি দাদা বলবেন। আর এখানে ঋষভ আছে, ও আপনাদের কাছে এক্সপ্লেন করো। আমি শুধুমাত্র বলছি এই মামলাটা কি ছিল, কি বলা হয়েছে, কি চাওয়া হয়েছে। আমরা যেটা বলেছি এই ডকুমেন্ট, এই মামলাতে আমরা দিয়েছিলাম টোটাল ডকুমেন্টস, কিছু আরটিআই করা হয়েছিল হাওড়া কর্পোরেশনের কাছে। এই আরটিআই গুলো জমা হয়েছিল আত্মা প্রকাশ সিং, তিনি করেছিলেন হুইসেল ব্লোয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেখানে কি জানতে চাওয়া হয়েছিল? ওখানে বলা হয়েছিল ইনফরমেশন পার্টেনিং টু all illegally constructed buildings within the jurisdiction of Howrah Municipal Corporation constructed during the period of 1st January 2013 to 23rd November 2020. 1st January 2013 আপনাদের মনে থাকবে 13 সালে হাওড়া কর্পোরেশনের ভোট হয়েছিল নভেম্বর মাস নাগাদ, নতুন বোর্ড এসেছিল। তো ওই বছর থেকেই আমরা এটা ধরেছি, আর 20 সাল পর্যন্ত, তখন 18 বোর্ডের টেনিয়ার ওভার হয়ে যায়। 20 সালে আমাদের এই
এখানে অ্যাডমিনিস্ট্রেটররা চালাচ্ছিলেন। আমরা স্পেসিফিক্যালি চেয়েছিলাম যে ডকুমেন্ট এই বিল্ডিং এর তালিকা 21 সালের 22শে এপ্রিল হাওড়া কর্পোরেশন একদম দেখবেন সরাসরি বিল্ডিং ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় একটা বাঞ্চ দিয়ে, এই হচ্ছে সেই বাঞ্চ 85 পাতার ডকুমেন্টস, যে এই বাড়িগুলোকে হাওড়া কর্পোরেশন আনঅথরাইজড কনস্ট্রাকশন ডিটেক্ট করেছে। এর যে আইনি ফলশ্রুতি আছে সেটা হবে, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করছি। এটা 20 সালে হাওড়া কর্পোরেশন দিয়েছেন, 20 সালের পর থেকেও এই আনঅথরাইজড কনস্ট্রাকশন তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় বলে বলে করিয়েছেন, মদত দিয়েছেন, এবং ওই একটা গাজর ঝুলিয়েছিলেন যে ভোট হয়ে যাবে, ভোট হয়ে যাবার পর আবার আমরা চলে আসব, আমরা আবার এগুলোকে রেগুলারাইজ করিয়ে দেবো। আমরা এর মধ্যে দেখিয়েছি তৃণমূলের জেলা দপ্তর, যে দপ্তরটি আছে সেই দপ্তরের কত যেন ইছাপুর রোড, তারপরে ওইখানে সেই দপ্তর সেইখানকার যিনি কনস্ট্রাকশন করেছেন একজন প্রেম প্রকাশ সিং, এই বাড়িতে আছে কিনা একটু খোঁজ নেবেন। প্রেম প্রকাশ সিং, তিনি বাড়ির ঠিকানা হচ্ছে 22/5 ভগবান চ্যাটার্জি লেন, হাওড়া। একটু দেখে আসবেন গিয়ে, 22/5 ভগবান চ্যাটার্জি লেন। হাওড়া কর্পোরেশন বলেছে। এই ভদ্রলোক তৃণমূলের নেতাও ছিলেন নাকি। আমাদের এখানে যিনি মন্ত্রী ছিলেন এর আগে, সেই মন্ত্রীর খুব ঘনিষ্ঠ, তার হয়ে পোস্টারও চেপেছিলেন এই নির্বাচনে, প্রেম প্রকাশ সিং। তিনি ভগবান চ্যাটার্জি লেনে, সেখানে যে তৃণমূলের জেলা দপ্তর যে বিল্ডিং, সেই বিল্ডিংটাও আনঅথরাইজড কনস্ট্রাকশন। এখানে দেখবেন আরো অনেক নাম আছে, আমি দিয়ে দিলে বুঝতে পারবেন মানে কি রকম ভাবে খেলা করেছে মানুষের সাথে। একদিকে তাদেরকে বলে গেছে টাকা দিয়ে দাও, এগুলো রেগুলারাইজ হয়ে যাবে, অন্যদিকে যখন আরটিআই ফাইল করা হয়েছে, হাওড়া কর্পোরেশন বাঞ্চ শুদ্ধ যিনি আরটিআই অ্যাপ্লিকেন্ট তাকে পৌঁছে দিয়েছেন, মানে কর্পোরেশন অলরেডি ডিটেক্ট করে রেখেছে এগুলো ইল্লিগাল। ভাঙেননি কেন ইল্লিগাল বাড়ি? ভাঙেননি কেন? ভাঙেনি কেন? তার কারণ কর্পোরেশন 2013 আসার পর 15 সালে আপনারা প্রত্যেকে অবগত আছেন, এখানে একটা মেয়রিন কাউন্সিলে মিটিং বসিয়ে সেখানে একটা রেজলিউশন করেছিল। রেজলিউশনে বলা ছিল যে নির্দিষ্ট বাড়ির যে স্যাংশন প্ল্যান আছে, স্যাংশন বহির্ভূত যদি কোন রকম নির্মাণ করা হয়, তাহলে সেই নির্মাণগুলো যেটা হবে পার স্কোয়ার ফিটের টাকা দিয়ে, তার একটা স্ল্যাব ছিল এত ফ্লোরের পর থেকে কত, সেই স্ল্যাব অনুযায়ী পার স্কোয়ার ফিট টাকা দিয়ে এটা সবটাই রেগুলারাইজ হয়ে যায়। আমরা ওই দেখিয়েছিলাম আগে, মেয়র ছিলেন, তার নিজের বাড়ি, সেখানেও আনঅথরাইজড কনস্ট্রাকশনের অভিযোগে হাইকোর্টে মামলা চলছিল হাওড়ার মেয়রের তৎকালীন। তারপরেতে আরো অসংখ্য বাড়ি, আপনারা অনেক মামলা হয়েছে, স্পেসিফিক কি বাড়ি আছে আমি প্রেস কনফারেন্স থেকে বলবো না, কারণ সেটা খুবই বিপজ্জনক। যারা বাড়িগুলো কিনেছেন, ফ্ল্যাটগুলো কিনেছেন, আসলে তারা প্রতারিতই হয়েছেন। আমি তাদেরকে একটাই কথা বলবো, আইনে সলিউশন আছে। সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে বাড়িগুলো তো ভেঙে দিতে হবে, আর সলিউশনটা হচ্ছে আপনারা যাদের কাছ থেকে কিনেছেন, ক্যাশে দিয়ে কিনেছেন কি চেকে দিয়ে কিনেছেন জানি না, ওই টাকা তাদের কাছ থেকে ফেরত আপনারা চান এবং প্রস্তুত হয়ে যান ওগুলোকে মোকদ্দমা করে টাকাটা তোলবার জন্য। গোটা শহর জুড়ে এই এই বাড়ি, এটা হচ্ছে 21 সাল পর্যন্ত। একটা এডিশনাল ফ্লোর যা স্যাংশন দিয়েছে 8 তলা স্যাংশন দিয়েছে এডিশনাল, দেখুন মানে বি- 7 তলা স্যাংশন এইখানে দেখুন যে এই বিবেক বিহার, এইখানে থাকেন সুশীল কুমার আগরওয়াল, বিবেক বিহারেই স্যাংশন, এইখানে স্যাংশন দেওয়া হচ্ছে 8 তলা পর্যন্ত। 8 তলা এডিশনাল যা স্যাংশন ছিল, তারপরে 8 তলা। আর একটু দূরে যাবেন, মার্লিন, ওর স্যাংশন কিভাবে নেওয়া হয়েছে বলছে, ওই পাশের যে রাস্তা ওটার নাম হচ্ছে ওই স্বর্ণময়ী রোড, তার যে উইথ চওড়া যতটা সেটাকে বাড়িয়ে দিল কর্পোরেশন ইঞ্জিনিয়াররা, করে দিয়ে সেখানে 6টা করে ফ্লোর তৈরি করে দিয়েছে। আর লোকে তো টাকা দিয়ে কিনছে, তো আর সাধারণ কেউ নয়। মার্লিন আপনারা জানেন কে, এখন তো আর বলতে অসুবিধা নেই, এতদিন একটু অসুবিধা ছিল দাম চাপতে, এখন লিখে দিতে হবে। যে প্রাইমারির যে চার্জশিট বেরিয়েছিল, সেই চার্জশিটে
লেখা আছে সিবিআই তদন্ত করে পেয়েছে মার্লিন দুটো প্রজেক্ট করেছে কলকাতায়, মহিষবাথান এবং তাকদারিতে, অ্যাফোর্ডেবল হাউজিং, আপনার আমার মতন লোকেদের ওই এলআইজি, এমআইজি, এইচআইজি ফ্ল্যাট কেনবার জন্য সরকার যে ফ্ল্যাটগুলো তৈরি করত। একটা সময় এখানে হাউজিং মিনিস্টার ছিলেন গৌতম দেব, তখন এই ডিপার্টমেন্ট খুব রেলিভেন্ট ছিল, প্রচুর মানুষ এই ফ্ল্যাট কিনতে নেই, আমাদের হাওড়াতেও আছে, ইচ্ছাপুরেও আছিল। সেই মার্লিনের সেই ফ্ল্যাট যে তৈরি করেছে অ্যাফোর্ডেবল হাউজিং, কিনেছে হচ্ছে মমতার বাড়ির অন্য একটা শেল কোম্পানি, অন্য আরেকজন কোম্পানি। কালকে আমাকে একজন দিচ্ছে এরকম, মানে ওই প্রপার্টিটা আনরেজিস্টার্ড এগ্রিমেন্টের উপর বেস করেই তৈরি হয়ে গেছে। যেটা সাধারণ মানুষের প্রজেক্ট ছিল ওটা মার্লিন খোলা বাজারে ফ্ল্যাট বিক্রি করলো। আর প্রাইমারি চার্জশিটে কি দেয়া আছে, লিপস অ্যান্ড বাউন্স এই মার্লিনকে জানলা দরজা সাপ্লাই করেছিল। শুধু কি গঙ্গার ওপারে হয়েছে, গঙ্গার এপারে হয়েছে। স্বর্ণময়ী রোডের কথা মুখ্যমন্ত্রী বলতেন প্রেস কনফারেন্স করে, স্বর্ণময়ী রোডের পার্কিং এর গন্ডগোল হলেও মুখ্যমন্ত্রীর কাছে খবর দিত, প্রেস কনফারেন্সে বলতেন আমরা দেখিয়ে দেবো। ওইখানকার পার্কিং এর প্রবলেম হলে যদি তোলাবাজদের মধ্যে গন্ডগোল হতো, উনি ওইখানে বসে বসে বলতেন স্বর্ণময়ী রোডের পার্কিং এর গন্ডগোল হচ্ছে। পার্কিং এর গন্ডগোলের কথা ছিল নাকি ওখান থেকে অন্য কোনো গন্ডগোলের কথা ছিল, কারা খবর দিত? আসল কথা হচ্ছে ওই বাড়ির অনুমোদন। ফোর্স রোডটা গোটাটা কারা নিয়েছে, কি নিয়েছে, কারা প্রাইম্যাক চালায়, কারা কি চালায়, সবাই সবটা জানি আমরা। কার টাকা খাচ্ছে? হঠাৎ করে সব কারখানার জমিগুলো কেটে ফ্ল্যাট বাড়ি তৈরির জন্য অনুমোদন পেয়ে গেল, সব ঠিকা প্রজা জমি ফ্ল্যাট বাড়ির জন্য অনুমোদন পেয়ে যাচ্ছে। ফোর্স রোডে এই প্রাইম্যাক বলে একটা প্রপার্টি হয়েছে, তার সামনে দেখবেন একটা রেলের লাইন আছে। আর ওই প্রপার্টিতে যে স্যাংশন হয়েছে, যে রাস্তাটা ওদের আছে, ওটা যদি দেখাতো ওই স্যাংশন পেতো? খোঁজ নিন। যখন দেখলো যে এটা হচ্ছে না, তখন কি করলো? বললো স্টেট লেভেল বিল্ডিং কমিটি, কর্পোরেশনটাকেই বন্ধ করে দাও। ভোট হয়নি কেন? এটাই হচ্ছে কারণ। ভোট না হওয়ার কারণটা হচ্ছে হাওড়ার জমিগুলোকে খোকাবাবুকে তুলে দিতে হবে, প্রত্যেকটা জমি। আর এই কাজে মদত দিয়ে গেছে, কখনো চুপ করে থেকে, কখনো অন্যরকম কিছু করে, কখনো লাভের গুড় ওদিকে পাঠিয়ে দিয়ে 75-25 ভাগ করে হাওড়া থেকে নির্বাচিত মন্ত্রী, হাওড়া থেকে নির্বাচিত এমএলএরা, এরা কবার কি প্রশ্ন তুলেছেন? গত 15 বছর ধরে কিচ্ছু করেননি এবং এখনো এইভাবে মানুষকে প্রতারিত করেছেন। দেখুন এখানে আছে এডিশনাল, দেখুন এডিশনাল ফ্লোর 8 ফ্লোর দিচ্ছে স্যাংশন 8 তলা পর্যন্ত এখানে দেওয়া হয়েছে স্যাংশন, ঠিকানা দিয়ে দিচ্ছি। না দেখুন এইখানে কি হয়েছে, এক একটা যা স্যাংশন দেওয়া হয়েছে তারপরে এডিশনাল 8 ফ্লোর স্যাংশন দেওয়া হয়েছে। এটা টোটাল ইন কন্ট্রাডিকশন অফ ইন কন্ট্রারি টু দ্য বিল্ডিং ন্যাশনাল বিল্ডিং রুলস। তারপরে দেখুন একজন সুশীল আগরওয়াল আছেন, উনি 8 তলা এক্সট্রা স্যাংশন পেয়েছে। তারপরে মনোজ বচ্ছাওয়াত, ইনি 7 তলা এক্সট্রা স্যাংশন পেয়ে গেছে। কোন রুলে পেয়েছেন? যখন আমরা জানতে চেয়েছি কি কোন রুলে পেয়েছেন, তখন কর্পোরেশন আমাদেরকে জবাব দিয়েছে উইথ দ্য অর্ডার অফ হায়ার অথরিটি। কোনো রুল মেনশন করেনি, কিছু করেনি। এইখানে এক একটা হসপিটাল তৈরি হয়েছে, যেখানে একতলা এক্সট্রা স্যাংশন দিয়েছে, তারপরে 3 ফ্লোর এক্সট্রা মারা হয়েছে। একটা হসপিটাল আছে 7/2/1 ম্যাকেঞ্জি লেন এডিএস হসপিটাল, ওইখানে কোনো ফায়ার ক্লিয়ারেন্স নেই, কিছু নেই। যদি রাত্রিবেলা আগুন লেগে যায় বা কিছু হয়ে যায়, ওইখান পেশেন্টদেরকে কি হবে? একটা হোটেল তৈরি হয়েছে নিউ এশিয়ান হোটেল আপনার 31 মুক্তারাম কানোরিয়া স্ট্রিটে, ওইখানে টোটাল বিল্ডিংটাই বেআইন, ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। এইখানে টোটাল কেলেঙ্কারি যা হয়েছে হাওড়া কর্পোরেশনে, ভালোভাবে আমাদেরকে রিসার্ভ বলবে, মোর দেন 2000 crore। হাওড়ার মধ্যে যে কোনো কেলেঙ্কারি হয়ে থাকে, যে কোনো পলিটিক্যাল মার্ডার হয়ে থাকে, তার পিছনে এইখানে যে নিজেকে হাওড়া সিএম ভাবতেন মিস্টার অরূপ রায়, যদি ভালো করে তদন্ত করে দেখা যায়, উনার পার্টিসিপেশন, উনার ইনভলভমেন্ট প্রত্যেক জায়গা পাওয়া যায়। উনার ছাড়া কোনো স্যাংশনই দেওয়া যেত না, উনার ছাড়া একটা পত্তা হাওড়া এরিয়াতে হিলতে পারত না। উনার অনেকগুলো পালিত, পোষিত, লালিত পুত্রগণ ছিল, যেরকম বালিতে কৈলাস মিশ্রা, এইখানে শ্যামল মিত্রা, বড়ে সমীম আহমদ, অনেকগুলো উনার পালিত পোষিত হ্যান্ডরা ছিল, যাদেরকে নিয়ে ইনি নানা রকম কেলেঙ্কারি, নানা রকম পলিটিক্যাল মার্ডার, তপন দত্ত থেকে নিয়ে অনেক মার্ডার করিয়েছেন। টিএমসি মধ্যে গ্যাং বার করিয়ে, দুটা গ্যাংকে লড়িয়ে
অনেকগুলো মর্ডার শালিমারেও করিয়েছেন। এইবার টাইম চলে এসছে আমাদেরকে অর্গানাইজেশন সব সময় উনি যা কেলেঙ্কারি করেছেন, যে ডিপার্টমেন্টে আগে উনি ছিলেন, সেই সব কেলেঙ্কারি আমরা তুলবো থ্রু কোর্ট और थ्रू आवर ऑनरेबल न्यू सीएम শুভেন্দু অধিকারী। দাদা বলুন। দেখুন আর ইলিগাল বিল্ডিং নিয়ে আপনাদের যে এটা প্রজেক্টটা দেখুন, প্রথমত হাওড়ায় এই বেআইনি নির্মাণ একটা বড় সমস্যা, এটা আমরা জানি। সমস্যাটা তৃণমূল কংগ্রেসের আমলে বেড়েছে, কিন্তু যেটা নতুন হয়েছে যে ইলিগাল কনস্ট্রাকশন তাকে প্রাতিষ্ঠানিকভাবে লিগাল করে দেবার চেষ্টা, এটা আমরা আগে কোনোদিন দেখিনি। 13 সালে তৃণমূলের পুরো বোর্ড এলো, 15 সালে মেয়র পরিষদে ওরা একটি সিদ্ধান্ত করলেন যে আনঅথরাইজ কনস্ট্রাকশন, স্যাংশনের বাইরে স্যাংশন বহির্ভূত কনস্ট্রাকশন ফিজ দিয়ে পার স্কোয়ার ফিট চার্জ দিয়ে তুমি লিগালাইজ করে ফেলো। ফিসটা কারা নিচ্ছে? এইটা কর্পোরেশন নিয়েছিল, এবং কর্পোরেশন নিতেই দেখবেন আইনের শাসন থাকলে একটা চলে, কিন্তু আইনের শাসন তো হাওড়ায় ছিল না। 18 সালে কর্পোরেশনের 10 ইয়ার ওভার হয়ে যায়, তারপর থেকে বেআইনিভাবে, সেটাও বেআইনি, 6 মাস তুমি পারো, 6 মাসের পর থেকে এরকম এক্সটেনশন দেওয়া যেত না। শুধুমাত্র তুমি এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করে তুমি গোটা শহরে আজকে যেরকমভাবে একেবারে ব্যাঙের ছাতার মতন আনঅথরাইজ কনস্ট্রাকশন বাড়িয়ে দিয়েছো, তার ফলশ্রুতিতে আজকে আমাদেরকে বুঝতে হচ্ছে, আমাদের এই সমস্যাগুলোর সামনে পড়তে হচ্ছে। এখন মুশকিল হচ্ছে বাসস্থানের সমস্যা একদিকে, 2 বেআইনি নির্মাণের সমস্যা একদিকে। যদি সরকারের সামনে এই চ্যালেঞ্জ আসে, বেআইনি নির্মাণ না বাসস্থান, তাহলে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে গিয়ে সরকার কি বলবে যে বেআইনি নির্মাণ থাকুক বাসস্থানের সমস্যা মেটানোর জন্যে, নাকি বাসস্থানের সমস্যা মেটানোর জন্য সরকার অ্যাফোর্ডেবল হাউজিং স্কিম চালু করবে? হাউজিং ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট ছিল পশ্চিমবাংলায়, ইদানিং আমরা ভুলেই গেছিলাম। গত 15 বছর সময়ে এইরকম আবাসন দপ্তরটার কথা আমাদের কাছে মনেই ছিল না। সরকার আবাসনের যে আগে কাজ করতো, বামফ্রন্টের আমলে ছিল তো, অনেক জায়গাতেই অ্যাফোর্ডেবল হাউজিংয়ের সুযোগ নিয়ে অনেকেই ফ্ল্যাট পেয়েছে। গৌতম দেব তার মন্ত্রী ছিলেন। তৃণমূলের আমলে কে হাউজিং মন্ত্রী এটা আপনাদের মনে আছে? কারুর মনে নেই। তার কারণ হাউজিং বোর্ডটাকেই নষ্ট করা হয়েছিল এবং হাউজিং ডিপার্টমেন্টকে প্রায় তুলে দেওয়া হয়েছিল, যাতে করে এই প্রমোটাররা এইরকম আনঅথরাইজ কনস্ট্রাকশন করে টাকার পাহাড় করতে পারে। যেমন লেক ভিউ, গার্ডেন ভিউ, যে লোয়ার ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ, তার জন্য সরকার এসকেলেশনকে প্রোটেক্ট করবে, এসকেলেশন হলে সেখানে আটকাবে, দাম যাতে না ওপেন মার্কেটে রেটে রাখে না কিনতে হয়। হায়ার ইনকাম গ্রুপ ওপেন মার্কেট থেকে কিনতে পারবে। তাহলে এই ব্যালেন্সটা করার দরকার ছিল। হাওড়া শহরে বা শহরাঞ্চলে আমি আবার বললাম, হাওড়া কর্পোরেশন আইন অনুযায়ী যদি যান, এই আইনটা শহরাঞ্চলে একটা ফ্লোর বলে এরকম কোনো ব্যাপার না। আইন হচ্ছে যতটা চওড়া রাস্তা তার সঙ্গে দেখে কর্পোরেশন দিতে পারে, এটা কর্পোরেশনের ইনহেরেন্ট পাওয়ার আছে। আজকে যদি দেখা যায় যে কোনো জায়গায় চওড়া হতে পারে, আপনার ওই 9 ফুটে বোধ হয় কত ছিল, বোধ হয় কোনো লিমিট নেই, একটা ছিল বোধ হয় বিস্তলা এখানে দিতে পারে। 9 ফুটের রাস্তা দেখতে হবে, তাহলে অন্য স্যাংশনের জন্য প্রজেক্ট আছে কত আপনাকে বড় বাড়ি দিতে পারে, না দেবার কিছু নেই। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে টেস্টগুলো করা, সেগুলো দেখতে হবে। আজকে দাঁড়িয়ে আমরা দেখলাম স্বর্ণময়ী রোড, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলতেন খুব লোভনীয় একটা জায়গা, ওখানে পার্কিংয়ের সমস্যা হলেও মুখ্যমন্ত্রীর কানেই খবর যেত, হাওড়ায় জলদানারে খবর যেত না। স্বর্ণময়ী রোডের পার্কিং হলে মমতা ব্যানার্জি ওখান থেকে প্রেস কনফারেন্স করে বলতেন ওটায় নাক গলাবে না। ওখানে মুখ্যমন্ত্রী নিজের কথাই বলতেন না, বাড়ি থেকে বলে দেওয়া হতো এটা বলো। তার কারণ হচ্ছে মার্লিন যে ফ্ল্যাট তুলেছে প্রত্যেকটা ফ্লোরে 6টা করে এক্সট্রা মারা আছে, ওর কোনো আইনই ছিল না। স্বর্ণময়ী রোডের যে উইথ সেটা দেয়নি। এর বাইরে আপনি এই চলে যান, এই বাংলোর ব্রিজটা পেরোবেন, বাদিকে একটি আছে, সেখানে ওই এক ঘটনা ঘটে আছে। প্রতিটা জায়গায় ফ্লোর যততলা করবে সেই অনুযায়ী তো রাস্তায় ছাড় দিতে হবে, রাস্তা ছাড় দিতে হবে, রাস্তার উইথ কত সেটা অধিকাংশ ফ্লোরে রাস্তার গা থেকে এবার এই কালচারটার থেকে আমাদের বেরোতে হবে। তাহলে তার কি প্রথম কাজ, যা ডিটেক্টেড হয়েছে আনঅথরাইজ কনস্ট্রাকশন তাকে ভাঙতে হবে। ভাঙার বাইরে কোনো রাস্তা নেই। ভাঙতে গেলে গভর্নমেন্ট কীভাবে ভাঙবেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই মুহূর্তে। কারণ এটা আবার একটা নতুন করে আর একটা সমস্যা যেন না আনে, বুলডোজার দিয়ে নয়।
নোটিশ দিয়ে আইন অনুযায়ী আইনানুগ পদ্ধতি নিয়ে মেনে সেটা করতে হবে। তার জন্য দুটো জিনিস, সেই মানুষটা কীভাবে শিফট করবেন সরকারকে গ্যারেন্টি দিতে হবে, সেই মানুষটা কি করে এই টাকা পাবেন কম্পেনসেশন সরকারকে ব্যবস্থা নিতে হবে। সরকার যদি বসে চান এই সমাধান করা যায়, এবং যদি সরকার আমাদের দিক থেকেও কোনো সাহায্য চান আমরা সেই সাহায্য করব, যেখানে মানুষের সঙ্গে এই ব্যালেন্স করা ভারসাম্য রাখার কাজটা করতে হবে।